নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে ঝাঁপি তো কাসাইদিকে বলছে যে আর চুপ করে থেকো না কাসাইদি, কারণ বলছে যে কাজে যাওয়া মানে পরপুরুষের সাথে নষ্টামি করতে যায়, এরকম একটা বাজে কথা বলছে, তো তাই বলছে চুপ করে থেকো না। তো ওদিকে দীপ বলছে দেখছো বাবা দেখছো কি করছে, বলে হ্যাঁ ঠিক করছে, একদম চুপ করে থাক। তুই শুনেছিস যে উল্টো দিকে কি কথা হচ্ছে, তাহলে শুধু ঝাঁপির কথা শুনে কেন বেশি বকর বকর করছে, চুপ করে থাক, একদম কোনো কথা বলবি না। কাসাই বলছে বাড়ির বউ হয়েছি তা বলে কি কাজ করতে যেতে পারবো না, বলে না পারবে না। তখন বিথি বলছে বাবা তোর বউয়ের তো ভালোই মুখে বুলি হয়েছে রে ছোটদা। তখন ওর ভাই বলছে, দাদা বলছে নীলু তুই একটু চুপ কর বিথি, বড়দের মধ্যে কথা হচ্ছে, তুই মাঝখানে কথা বলিস না। তো ওর বাবা বলছে কেন, ভুলটা কি বলেছে, ঠিকই তো বলছে ও। তো নীলুর বাবা বলছে আমাদের বাড়ির বউরা বাইরে কাজ করতে যায় না। নীলু কিন্তু চুপ করে দাঁড়িয়ে শুনছে। তো কাসাই বলছে বিয়ের আগে আপনার ছেলে আমাকে এরকম কোনো শর্ত দেয়নি, তাহলে এখন কেন এইসব কথা হচ্ছে। তখন ওর চঞ্চল বলছে আর কি, বাবা তোমার মুখে তো খুব চোপা দেখছি, তুমি বাবার মুখে মুখে কথা বলছো। তো নীলুর বাবা বলে দেয় তোমার কোথাও যাওয়া চলবে না, এই বলে বসে পড়ে। তো বলছে তাহলে আপনারাও শুনে নিন, আজকে আপনারা কেউ আমাকে আটকাতে পারবেন না, আমি চাকরি করতে যাবই। আর সেই টাকা দিয়ে আমি নিজেকেও চালাবো, আর নিজেরও খরচ চালাবো, আর আমার মনটা তো খুব বড়, তাই আমি সেই টাকা দিয়ে নিজেও খাবো আর আপনাদেরকেও খাওয়াবো, তাই বলছে। ওদিকে ঝাঁপি মনে মনে বলছে মেয়েদেরকে এরকম, মানে মেয়েদের এরকম কপাল কেন হয়, মেয়েদেরকেই সবকিছু কেন সহ্য করতে হয়, তাই বলছে। তো এবার কাশের শ্বশুরমশাই কি করে, দরজায় গিয়ে দাঁড়িয়ে পড়ে, দরজা বন্ধ করে দরজার সামনে, যে যাও তো কিভাবে কিভাবে যাবা, এরকম ব্যাপার। তো কাশা এবার ঝাঁপিকে বলছে আস্তে আস্তে করে, এই ঝাঁপি এবার কি করি বলতো, এই তো দরজা আটকে দাঁড়িয়ে পড়েছে। তো ঝাঁপি বলছে মেয়ে হয়ে জন্মেছো, নিজের অধিকারটা ছিনিয়ে নিতে হবে, চুপ করে থাকলে হবে না। তো বলছে তোমার ননদের সার্টিফিকেটগুলো কোথায় আছে তুমি জানো, বলে হ্যাঁ জানি। বলে ঠিক আছে এবার আমি যা যা বলছি তাই করো। সেই মতো করে কাশায় ওর ননদের সার্টিফিকেট ভেতর থেকে নিয়ে চলে আসে। তো এবার ননদ বলছে কি করছো, এগুলো আমার সার্টিফিকেট, বলে হ্যাঁ এগুলোকে আমি এবার জ্বালিয়ে পুড়িয়ে দেবো, এগুলো তোমার মার্কশিট আর সার্টিফিকেট, কারণ আমি যখন চাকরি করতে পারবো না তার মানে তো তুমিও চাকরি করতে পারবে না, তাহলে এগুলোর তো কোনো প্রয়োজন নেই, তাই না। বলে এটা তুমি কি করছো। নীলু আবার বলছে এই কাশে এরকমটা করো না, কি করছো তুমি, কি করছো, এরকম ভাবে বলছে। বলে কেন, বাড়ির বউ যদি চাকরি করতে না পারে বাড়ির মেয়ে কি করে চাকরি করবে। তো বলছে তাহলে আমাকে চাকরি করতে মানে যেতে দিতে দিতে হবে, না হলে তো আমি পুড়িয়ে ফেলবো এগুলো। তখন বিথি ওর বাবাকে গিয়ে রিকোয়েস্ট করছে, তখন ওর বাবা সরে যায়। তো এবার তো আর পারে না বউয়ের সাথে। তো বলছে যে বিথি এবার সার্টিফিকেটটা নিতে গেছে। তো বলছে এরপর থেকে মনে রেখো, এরপর যদি আমাকে আটকানোর চেষ্টা করেছে এবার এগুলো কিন্তু পুড়িয়ে ছাই করে ফেলবো আমি, বলে কিন্তু খুশি মনে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। নীলু আর আটকাতে পারে না, ওর বাড়ির লোকজনও আটকাতে পারে না। তো ঝাঁপি এই কথাটা স্বাভাবিক সবাইকে জানাচ্ছে, তো সবাই বেশ খুশি হয়। ঝাঁপির শাশুড়ি বেশি তেড়িবেড়ি করতে গেলে ঝাঁপির শ্বশুরমশাই আবার দেয় এমন ধমক যে চুপ করে যায়। এবার ঝাঁপি দ্বীপের কাছে এসছে, ভেবো না কাসাইদির এই ব্যাপারগুলো দোহাই দিয়ে আমি তোমার ডিভোর্সের পেপারে ব্যাপারটা এড়িয়ে যাব। তুমি আমার থেকে ডিভোর্স চাও তো, কিন্তু আমি তো তোমাকে ডিভোর্স দেবো না। এই কথাটা শুনে ঝাঁপি শ্বশুরমশাই বলছে এই তো আমার বাঘের বাচ্চা, ধর ধর ঘেটিটা চেপে ধর, একেবারে এভাবে বলছে। ঝাঁপি বলছে তুমি কোর্ট কেস করবে তো করো, আমিও কন্টেস্ট করব। তো ইয়ে বলছে ইনকা, এই মেয়ে এই তুমি, ও তোমার সাথে মিউচুয়াল ডিভোর্স করতে চাইছে আর তুমি বলছো দেবে না, কন্টেস্ট করবে, কি পেয়েছোটা কি। ঝাঁপিও বলছে এই চুপ করো তুমি, দেখতে পাচ্ছ না স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছে, তার মাঝখানে কথা বলছো কেন তুমি, চুপ করে থাকো একদম। ইনকা চুপ করে গেছে। ঝাঁপি বলছে এত সহজে তো তোমাকে আমি ডিভোর্স দেবো না, কি ভেবেছো তুমি, আমি তোমাকে ডিভোর্স দেবার এই চিল শকুনগুলো তোমার বাড়িতে বসে মচ্ছব করবে, যে বাড়ির মানুষগুলোর কথা আমি ভাববো না, তোমার কথা ভাববো, শুধুমাত্র তোমার কথা শুনবো, যাদেরকে আমি বাবা ঠাম্মি বলে ডেকেছি তাদেরকে আমি এই বিপদের মধ্যে ছেড়ে যাব। তবে ভেবো না আমি সারা জীবন থাকবো নাই, আমি সারা জীবনের জন্য এই বাড়িতে আসিও নি, যে এই বাড়ির মানুষগুলোকে সেভ করে আমি এই বাড়ি থেকে ঠিক চলে যাব, কিন্তু ততদিন কে আমাকে এই বাড়ি থেকে বের করছে আমিও দেখবো। এবার তো ঝাঁপি বলে বেরিয়ে যায়। দীপের মা বলছে দেখলি দেখলি বলেছিলাম না সম্পত্তির লোভ ছেড়ে কোথাও যাবে না। তখন দীপের বাবা বলছে এই চোখে কি ঠুলি পড়ে আছো, ঠুলি, বয়সটা তো কম হলো না, এখনো মানুষ চিনতে শিখো নাই, তাই বলছে। দীপ বলছে ডিভোর্স তো আমি দিয়েই ছাড়বো, তাও আবার কালকে। এবার ইনকা রনিতকে সাইডে নিয়ে গিয়ে প্ল্যান করছে, ঝাঁপি তো ডিভোর্সটা দেবে না বলছে, আমাদেরকে ব্যাকআপ প্ল্যানটা রেডি রাখতে হবে। শোনো আমাদেরকে এক্সট্রা ম্যারিটাল মানে এক্সট্রা বিবাহর বাইরে যে অ্যাফেয়ারটা হয় আর কি, এক্সট্রা ম্যারিটাল অফার, ওই কাট। এবার ইনকা রনিতকে সাইডে নিয়ে যায়, বলছে যে এই তো বলছে ডিভোর্স দেবে না, তাহলে আমাদের ব্যাকআপ প্ল্যানটা রেডি রাখতে হবে। তুমি ঝাঁপি আর ওর বন্ধুটার পেছনে স্পাই লাগাও, আমাদেরকে প্রমাণ করতে হবে যে ওর বিয়ের সম্পর্কের বাইরেও একটা মানে অ্যাফেয়ার চলছে একজনের সাথে, এরকম একটা ব্যাপার। তো রনিত বলছে ভালো প্ল্যান, কিন্তু দীপ তো কখনো এই ব্যাপারটা করবে না। বলে দীপ না করুক, আমরা প্রমাণ রেডি রাখবো, আমরা করবো যা করার। বলে ঠিক আছে তাই করছি। এবার ঝাঁপি অফিসে এসছে,
ঝাঁপিকে সবাই ওয়েলকাম জানালে মানে গুড মর্নিং বলতে গেলে কেউ না কাউকে পাত্তা দেয় না। ঝাঁপি মানে মন খারাপ করে কাঁদতে কাঁদতে ও রুমের ভেতর চলে যায়, এমনকি কাসাই কথা বলতে গেলেও বলে না। তো সবাই বলছে কি আবার কি হলো, ঝাঁপি দিদির কি কিছু হয়েছে, এরকম তো করে না কখনো। কাসাই বলছে আজকে আমি প্রথম দিন এলাম, কথা বললো না, ব্যাপারটা কি, ওর কিছু হয়নি তো? আমিও তো চরম স্বার্থপর, নিজের সমস্যার কথাগুলোই খালি ওকে বলে যাই, ওরও তো জীবনে এতটা সমস্যা চলছে, জানারও চেষ্টা করি না, তাই বলছে। তো ভেতরে যাওয়াটা কি ঠিক হবে? ভাইয়া বলছে। আর ঝাঁপিও ভিতরে গিয়ে কাঁদতে শুরু করেছে, মনে মনে বলছে আমি এতটাই পর তোমার, তুমি আমার হাতে ডিভোর্সের চিঠি ধরিয়ে দিলে, এরভাবে ভাবছে। তখন ওদিকে ঘরের মধ্যে ঋষভ যায়, বলছে যে এই ঝাঁপি, কিছু ইম্পর্টেন্ট পেপারে সিগনেচার করাতে এলাম, একটু আয়নারে করে দে না। বলছে ঋষভ একটু রেখে জানারে, আমি পরে করে দেবো। ঋষভ মনে মনে বলছে কি ব্যাপার, ঝাঁপির কিছু হয়েছে মনে হচ্ছে, এখন জিজ্ঞাসা করাটা মনে হয় ঠিক হবে না, আচ্ছা ওকে পরে জিজ্ঞাসা করে নেবে, এখন বরঞ্চ ফাইলটা রেখে যায়। এই বলে যাচ্ছে বাইরে। আর ওদিকে কাসাইয়ের কাছে চূর্ণির ফোন এসছে, যার মাধ্যমে কাসাই সবটা জানতে পেরেছে। তো কাসাই দৌড়ে ঘরে ঢুকেছে ঝাঁপি ঝাঁপি করতে করতে। তো ঋষভ তো তখন দাঁড়িয়ে পড়ে, কি ব্যাপার কি হয়েছে। তখন বলছে কি দাদাভাই তোকে ডিভোর্স দিচ্ছে। এই ব্যাপারটা শুনে ঋষভও অবাক হয়ে যায়। ঝাঁপি বলছে হ্যাঁ, তোমাদের দাদাভাই আমাকে ডিভোর্সের নোটিশ দিয়েছে। আর ঋষভকে গিয়ে বলছে তুই ভালোবাসার কথা বলতে বলেছিলি না আমাকে, আমি লজ্জার মাথা খেয়ে সবার সামনে ওকে জিজ্ঞাসা করেছিলাম যে আমাকে ভালোবাসো, আর দেখ আজকে সকালে আমাকে ডিভোর্সের নোটিশ ধরিয়ে দিয়েছে। এটা দেখে তো ঋষভ খুব অবাক হয়ে যায়। ঋষভ বলছে জানিস তো আমার কেন জানি না এই সব কিছুর জন্য না নিজেকে দায়ী মনে হচ্ছে। ঝাঁপি বলছে না রে, নিজেকে দায়ী করিস না, কারণ ওকে ভুল বোঝানোর জন্য হাজারো একটা মানুষ ওই বাড়িতে উপস্থিত আছে। কিন্তু আমি ভাবছি অন্য কথা, যে ওর বিবেকটা কি একেবারে মরে গেছে? ওর বিবেক বলে কি কোনো কিছু নাই? কে ভালো কে মন্দ সেই বিচার করার ক্ষমতাটুকুও সে হারিয়েছে, তাই বলছে। এরপরে কাসাইকে বলছে কাসাইদি তুমি গিয়ে যাও, কাজে মন দাও, কোনো অসুবিধে নেই, এইসব ব্যাপার আমি দেখে নেব। কাসাই বলছে দেখবি মা ছাড়লক্ষ্মীর আশীর্বাদে কিচ্ছু হবে না, ওই রাক্ষসীটাও জীবনে এসছে না, ওই জন্য এই সব ঘটনা ঘটছে। ঝাঁপি বলছে আমিও ছেড়ে কথা বলবো না, আমিও কন্টেস্ট করবো। তো ঋষভ বলছে ওই কাসাই চলে গেলে যে ঝাঁপি আজকে দুপুরটা একটু ফাঁকা রাখবি, লাঞ্চে যাবো একসাথে ক্যাফেতে। বলে যে না রে, আমার মন নেই রে, তার মধ্যে বুঝতেই তো পারছিস তোকে নিয়ে এখন কী সব মানে কথা চলছে, যাওয়াটা ঠিক হবে না। বলে শোন, তোদের সম্পর্কটা যাতে ঠিক হয় সেই জন্যই যাব, তো আমার যাওয়ার একটা উদ্দেশ্য রয়েছে, এমনি এমনি আমি তোকে বলছি না, তৈরি থাকবি। এই বলে ঋষভ চলে যায়। এরপরে কাসাই আসে ঘরে। আর ঠিক তখন ঝাঁপির কাছে ফোন আসে কোর্ট থেকে দীপের উকিল ফোন করেছে, এক্ষুনি কোর্টে ডাকছে। তো কাসাই বলছে ঠিক আছে তুই একা যাবি না, আমিও যাবো তোর সঙ্গে। এই বলে কাসাই ঝাঁপির সঙ্গে বেরিয়ে পড়ে। এবার তো সেখানে দীপের সাথে মুখোমুখি হয়। দীপ ইনকা রাক্ষসী, আর ওদিকে ওর মা গেছে, আর এদিকে ঝাঁপি আর কাসাই গেছে। দীপ বলছে তাহলে শেষ পর্যন্ত তুই সইটা করলি না? ঝাঁপি বলছে না, করলাম না, মিথ্যে অপবাদ মাথায় নিয়ে তো আমি তোমাকে ডিভোর্স দেবো না। দীপ বলছে আমি চাই না যে কোর্টে জাজের সামনে আমাদের সম্পর্ক নিয়ে কাটাছেড়া করা হোক, তাই এই বিষয় নিয়ে জলগুলো না করে মিউচুয়াল মানে ডিভোর্সের জন্য রাজি হয়ে যা। ঝাঁপি বলছে যে অলরেডি কাটাছেড়া করে ফেলেছো, তাই বাইরের 4-5টা লোক কি ভাবলো না ভাবলো তাতে আমার কিছু এসে যায় না আর কি। ঝাঁপির শাশুড়ি বলছে দেখ দেখ কেমন তোর ঘাড়ে চেপে বসে আছে দেখ। কাসাই বলছে এইভাবেই ঘাড়ে চেপে বসে থাকবি ঝাঁপি, না হলে এই রাক্ষসীটা না ও দাদা ভাইয়ের ঘাড়ে চেপে বসবে একেবারে। এরপরে দীপ কিছু বলতে গেলে ঝাঁপি বলছে আর কোনো কথা শুনবো না, আমি কন্টেস্ট করবো আর কালটা সবার সামনে প্রমাণ করে দেবো যে আমার কোনো দোষ নেই। ইনকা দৌড়ে এসছে, এই ঝাঁপি এইসব করে কি তুমি কিছু আটকাতে পারবে? এগুলো করে তোমার কোনো লাভ নেই। ঝাঁপি বলছে যে আমাদের মধ্যে কথা চলছে, আমি তোমার থেকে তো কোনো সাজেশন নেব না, আর তুমি কেন কথা বলতে আসছো আমাদের মাঝখানে? যে কথা হচ্ছে আমাদের দুজনের মাঝখানে, তার মধ্যে একদম নাক গলাতে আসবে না। বলছে দেখছেন আন্টি কিভাবে আমার সাথে কথা বলছে। কাসাই বলছে এই তুমি কেন মাঝখান থেকে ঢুকে পড়ছো, ওদের স্বামী স্ত্রীতে কথা হচ্ছে, তুমি কেন মাঝখানে এসে নাক গলাচ্ছ? ঝাঁপি বলছে অনেক ভদ্রভাবে কথা বলছি তোমার সঙ্গে, কি ভেবেছো আমি ডিভোর্স দিয়ে বেরিয়ে যাব, তুমি সরকার বাড়ির দখল নেবে? ইনকা একদম চুপ করে যায়। ঝাঁপি বলছে আমি তো সেটা কিছুতেই হতে দেবো না। বলছে আমি এই বাড়ি আর আমার ভালোবাসার মানুষগুলোকে প্রাণ দিয়ে আগলে রাখবো, আর ওদের গায়ে কেউ যদি আঁচড় কাটতে যায় আর ওর নোক আমি উপরে ফেলে দেবো। আঙ্গুল দেখিয়ে বলছে ঝাঁপি কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিও। এরপরে ঝাঁপি বলে চিৎকার করে উঠলে বলছে একদম চোখ রাঙিয়ে কথা বলবে না আমার সাথে। দীপ বলছে ঠিক আছে করতে হবে না সাইন, কিন্তু কাল আমি ডিভোর্সটা নিয়েই ছাড়বো। এই বলে দুজন দুদিকে যেতে শুরু করে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তবে পরের দিনের পর্ব একটু ইন্টারেস্টিং, দেখবে অবশ্যই। রিভিউ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আজকে রিভিউ ভালো লেগে থাকলে জানাবে লাইক কমেন্ট করে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। টাটা।